ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ভবিষ্যৎ, তার কর্মকাণ্ড এবং তার উদ্দেশ্য এবং সফলতা নিয়ে আমরা কমবেশি সবাই হতাশ। গত ৫ মাসে যা কিছু ঘটেছে এবং এখন এই সময়টিতে যা কিছু ঘটে চলছে রাজপথে এবং প্রাসাদের অভ্যন্তরে, সচিবালয়ের ভিতরে, ক্যান্টনমেন্টে, বিচারালয়ে এবং সাধারণ মানুষের মন এবং মস্তিষ্কে, তাতে প্রায় প্রতিদিনই অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রায় সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা এই জায়গাতে বসে এই 2025 সনের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এখানে বসে কোনো অবস্থাতেই আগামীর যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ভবিষ্যতের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এটি ধূসরিত। জামায়াত বলতে পারছে না যে তারা আগামীতে রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে, রাজনীতি করবে, ইসলাম প্রচার করবে, নাকি মদিনা রাষ্ট্র কায়েম করবে। তারা কি বিএনপির সঙ্গে শত্রুতা করবে না বন্ধুত্ব করবে, আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে, ইসলামী দলগুলোর সঙ্গে তাদের যে বন্ধন, এটি আদৌ হবে কিনা বলতে পারছে না। একইভাবে বিএনপি, সবাই জানে যে বিএনপি জনপ্রিয় দল, বৃহৎ দল, সারা বাংলাদেশে অনেক অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু তারপরেও ভোটের রাজনীতিতে এখন যদি ফেয়ার ইলেকশন হয়, সেখানে বেশিরভাগ আসন বিএনপি লাভ করবে। যদি আওয়ামী লীগ আসে তবুও তারা 200-র উপরে সিট পাবে, আর যদি আওয়ামী লীগ না আসে তাহলে তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। 300 আসনই তারা জয়লাভ করে আসবে। তো এই যেখানে বাস্তবতা, সেখানে বিএনপির আনহ্যাপি হওয়ার কারণটা কি? কেন তারা অস্থির? কেন তারা নির্বাচনের জন্য বলতে গেলে পাগল হয়ে গিয়েছে? এর কারণ হলো তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের এই যে সম্ভাবনাটা একেবারে হাতের কাছে পাওয়া একটি স্বর্ণডিম্ব, সেই স্বর্ণডিম্বটি মনে হচ্ছে যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এই কারণে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে যে কোনো একটা দফা করতে চাচ্ছে। অন্যদিকে যারা এই বিপ্লবের নায়ক, সমন্বয়ক, তাদের একটা বিরাট স্বপ্ন ছিল একটা দেশ নির্মাণে এবং বিনির্মাণে। তারা অমরত্ব লাভ করতে চেয়েছিলেন, সফলতা দেখাতে চেয়েছিলেন, সেটি এখন ধুলায় ধূসরিত। সমন্বয়ক নামক যে শব্দটি, এটি এখন আর জনপ্রিয় নয় এবং সমন্বয়ক নামে আমাদের এই যে জনপদে চলাফেরা করাটাও এখন আর সম্মানজনক নয়। দ্বিতীয়ত, তাদের মধ্যে যে রাজনৈতিক অভিলাষ দেখা দিয়েছিল, রাজনৈতিক দল তারা গঠন করবেন, আগামীতে যে রাষ্ট্র পরিচালনা, সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমনকি তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটি এখন একেবারে অবাস্তব হয়ে পড়েছে। এরপর এই সরকারের যে অরাজনৈতিক যে অবস্থা, এখানে যারা আছেন বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ বয়স্ক মানুষ, যাদের বয়স অল্প, তারা একেবারেই অনভিজ্ঞ এবং তাদের দক্ষতা, প্রথমত অনভিজ্ঞতা আর দ্বিতীয়ত দক্ষতা, সেই দক্ষতা গত 5 মাসে বলতে গেলে খুবই অপ্রত্যাশিতভাবে খারাপ। ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে নিয়ে মানুষ ইতিবাচক কোনো স্বপ্ন দেখে না। সবাই ধরে নিয়েছে এটা ব্যর্থ হবে এবং অযাচিত, অভাবনীয় একটা রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন এখানে অনিবার্য হয়ে পড়েছে। কিন্তু সেটা কিভাবে আমরা জানি না। কেন জানি না? সেটি হলো যে আপনি যখন ভুল করেন, ভুল করার পরে আপনি যখন দিশেহারা হয়ে পড়েন, তখন কোনো অবস্থাতেই আপনি বলতে পারেন না যে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। যেমন ধরুন, সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন। তো সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন। দ্বিতীয়ত হলো রাত্রি, গভীর রজনী। তো এই গভীর রজনীতে আপনি পথ হারিয়ে ফেললেন সুন্দরবনের মধ্যে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় আছেন, বলতে পারবেন না। কোথায় যাবেন, বলতে পারছেন না। আপনি নেক্সট গন্তব্য কোথায়? বরং চারিদিকে যে অসংখ্য আতঙ্ক আপনাকে একসাথে একেবারে অক্টোপাসের মতো
চেপে ধরবে। তো এই যে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে এরকম অনিশ্চয়তা, নেক্সট গন্তব্য কি, পরবর্তী স্টেশনটা কি, রাজনীতির ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেছে, যার জন্য আমরা বলতে পারছি না। যেভাবে শেখ হাসিনা সমস্ত ট্রেনের যে লাইন, রাজনৈতিক ট্রেনের যে লাইন, এটি এলোমেলো করে দিয়েছিল, ফলে তার যে ট্রেন চলছিল কিন্তু ট্রেন লাইনের উপরে ছিল না, সড়কের উপর দিয়ে, পথের উপর দিয়ে, নদীর ভিতর দিয়ে তার ট্রেন চলছিল। ফলে যা হওয়ার, যেই ট্রেন নদীর মধ্যে চলছিল সেটি ডুবে গেছে, যেটি ক্ষেতের মধ্যে ছিল সেটি আটকে গেছে, আর যেটি রেল লাইনের পাশে পড়ে গিয়েছিল সেটি উল্টে আছে। তো এখনো সেই শেখ হাসিনার যে ভুল এবং ভ্রান্তিগুলো, সেই ভুল এবং ভ্রান্তিগুলো সুদে এবং আসলে এই সময়টিতে আরো বেড়ে গেছে। এবং এখান থেকে বের হওয়ার জন্য যে প্রজ্ঞা দরকার, মেধা দরকার, জনমত দরকার, সম্মিলিত প্রচেষ্টা দরকার, সমবায় দরকার, কোঅপারেশন দরকার, এটি হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে তার যে টোটাল রাষ্ট্র পরিচালনাটিকে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনার মতো করে মনে করেছিলেন, এবং সেভাবে চালানোর জন্য তার আত্মবিশ্বাস ছিল, পরিকল্পনা ছিল, এবং সেভাবে তিনি রিক্রুটমেন্ট করেছিলেন একটা গ্রামীণ ব্যাংক মডেলের গ্রামীণ বাংলাদেশ। তো এটা কতটা বুমেরাং হয়েছে, ধরুন গ্রামীণ ব্যাংকে যারা প্রাথমিক দিকে যখন প্রতিষ্ঠিত হলো, তারা সবাই দরিদ্র মানুষ, তাদেরকে ঋণ দেওয়ার কথা বলে তাদেরকে ঘোরানো যেত, নারী এবং পুরুষ। এবং আমরা দেখেছি যে ঋণ দেওয়ার আগে 1 মাস সেই গ্রামীণ ব্যাংকের যারা সদস্য তারা নিয়মিত হাজিরা দিতেন, তারপরে লেফট রাইট করতেন, পিটি করতেন, আইন কানুন শুনতেন, ভবিষ্যতে এই 2000 টাকা পেলে কিভাবে ফেরত দিতে হবে, সেইভাবে তারা সমবায়ের ভিত্তিতে কিভাবে ফেরত দিবেন, স্বামী টাকা নিলে স্ত্রীকে দিতে হবে, স্ত্রী টাকা নিলে স্বামীকে দিতে হবে, স্বামী স্ত্রী ফেল করলে ওই যারা সদস্য রয়েছে অন্যান্য সদস্য তাদেরকে দিতে হবে। তো এইভাবে স্বল্প পরিমাণ টাকা দিয়ে একেবারে অন অ্যাভারেজে উচ্চ সুদ আদায় করে 100% সফল হওয়ার যে নিয়ম গ্রামীণ ব্যাংক দেখিয়েছিল, ওটি রাষ্ট্র পরিচালনায় অসম্ভব, যেখানে পুরো ব্যাংকটাকে গিলে খায়। গ্রামীণ ব্যাংকের টোটাল পুঁজি 1000 কোটি টাকা যদি হয়, এই রাষ্ট্র ব্যবস্থাপনায় এক একজনে এস আলম থেকে শুরু করে 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা চুরি করেছে। তো গ্রামীণ ব্যাংকের ওই 2000 টাকার সেই পুঁজি বিনিয়োগ এবং সেটা ফেরত আনার যে বুদ্ধি, এটা দিয়ে এই চোরদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারেননি। দ্বিতীয়ত হলো যে এখানে তিনি যেভাবে ঋণ আদায়ের জন্য আবার লেফট রাইট করাতেন, দেখা গেছে যে এই মাসে বা তারা সপ্তাহে একটা কিস্তি দিত, 2000 টাকায় হয়তো 50 টাকা বা 100 টাকা একটা কিস্তি। তো কোনো মহিলা বা কোনো পুরুষ যদি কিস্তি দিতে না পারতো, তাকে পুকুর সাঁতরাতে বলা হতো, শাস্তি দেওয়া হতো, ঋণ পরিশোধ করতে না পেলে শাস্তি দেওয়া হতো। এরকম অনেক শাস্তি ভোগ করতে গিয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন। তো এখন এই যে রাষ্ট্র পরিচালনায় এসে এই জিনিসগুলো ব্যর্থতার জন্য আপনি কোনো ডিসিকে এইভাবে বলতে পারবেন না যে তুমি এই কাজটি করতে পারোনি, অথবা তুমি একটু পুকুর সাঁতরাও, তুমি লেফট রাইট করো। কোনো ডিসিকে বাদ দিয়ে আপনি যদি এসপিকে বলেন যে ঠিক আছে তুমি একটু ব্রিজ থেকে ঝাঁপ দাও, সারা বাংলাদেশ তছনছ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে। কিংবা আপনি কোনো সচিবকে সে হযরত উমরের মতো এই বর্তমান জামাতে পিঠের উপরে তার চুরির জন্য, ঘুষের জন্য, দুর্নীতির জন্য আপনি চাবুক মারতে পারবেন না, সময় সেটা নেই। ওগুলো গল্প, মানে হুজুরের গল্প করে যে উমুক গভর্নরকে আল্লাহ রাসূল মানে হযরত উমর চাবুক মেরেছেন, ওটা ওই সময়টাতে সম্ভব ছিল, কিন্তু এটা এখন এই মুহূর্তে সম্ভব না। এখন আপনি এই বাংলাদেশে এসে ঈশা খানকে বসিয়ে দেন, শায়েস্তা খানকে বসিয়ে দেন, সম্রাট আকবরকে বসিয়ে দেন, পারবেন না, এটা হবে না, এই সময়তে হবে না। আকবর যদি এখন এসে কোনো হিন্দু মহিলাকে বিয়ে করে, মানে তাকে ঘরে উঠে এবং বিয়ে না করে সে যদি সেখানে যায়, আবার যদি সে রাজদরবারে বসে বাইজির নাচ শুনে, মানে এরকম কোনো ভিডিও যদি বাংলাদেশে আসে, সে যে বাংলাদেশে সম্রাট আকবর বঙ্গভবনে বসে সে সন্ধ্যার পরে একটু মদ খেয়ে তারপর সে বাইজিদের নাচ দেখছে, আপনি বুঝতে পারেন? সমস্ত মানুষ বাংলাদেশের হুজুররা গিয়ে সেই বঙ্গভবনের ইট একটা একটা করে খুলে নিয়ে আসবে। কাজেই সম্রাট আকবর যে সময় সফল হয়েছেন তার সময়ের জমানাকে তিনি ফলো করেছেন, আর এখনকার যে জমানা সেই জমানাকে ফলো করতে হবে। কিন্তু ডক্টর ইউনূস
যে জমানাটাকে অনুসরণ করেছেন সেটা হলো তিনি সেই জোবরা গ্রাম, তিনি সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তিনি সেই গ্রামীণ ব্যাংক, অর্থাৎ তার যে 1980 সালের যে মডেল চিন্তা চেতনা ধ্যান ধারণা, এই জিনিসগুলো তিনি মানে মস্তিষ্কে ধারণ করেছেন। 2 নম্বর হলো যে তিনি দেশের বাইরে গেছেন, অনেক বড় বড় মানুষের সাথে কথা বলেছেন, এবং বিদেশিদের বা বড় মানুষদের একটা বড় ব্যাপার হলো তারা খুব আশ্চর্য হয়ে যায় বাংলাদেশের মতো একটা দরিদ্র মানুষ থেকে একজন লোক ইংরেজিতে কথা বলছে, এটাই বিদেশের লোকজন খুব অবাক হয়ে যায়। আমরা যখন বিদেশে গিয়েছি, বড় বড় ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করেছি, ইংরেজিতে কথা বলেছি, তখন আমাদের ইংরেজি শুনে অনেকে খুব আশ্চর্য হয়ে যেত যে আপনি কি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন কিনা, অক্সফোর্ডে পড়াশোনা করেছেন কিনা, এত ইংরেজি ভালো বলেন কি করে। আসলে আমি বাংলাদেশে আমার চাইতে যারা ভালো ছাত্র তাদের সাথে অনেক খারাপ মানের ইংরেজি বলে, কিন্তু আমাদের দেশ থেকে যারা যায় বিদেশে ম্যাক্সিমামই খুব ছোটোখাটো কাজ করে, মধ্যপ্রাচ্যে ছোট কাজ করে, মালয়েশিয়াতে ছোট কাজ করে, এমনকি ইউরোপ আমেরিকাতেও 90-এর দশকে খুব ভালো কাজ করেন এরকম লোকজন বাঙালিদের মধ্যে ছিল না, যারা বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভার করে, ইংরেজি বলতে তাদের খুব কষ্ট হয়, টেনে টেনে বলে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে কোটটাই পরা, ভালো একটা পোশাক পরা কোনো একটা লোক যদি যায় এবং ইংরেজিতে কেতাদুরস্ত কথা বলেন, তখন বিদেশে খুব আশ্চর্য হয়ে যায়। তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে যে কথা বলেছেন, সব কিছু করেছেন, মানুষের সাথে স্মার্টলি চালচলন করার চেষ্টা করেছেন, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে কোটি কোটি ডলার তিনি দিয়েছেন। তো এগুলো দেখে বিদেশে খুব আশ্চর্য হয়ে গেছে, আর তিনি নিজেও আশ্চর্য হয়ে গেছেন, মাই গড, এটা এত ইজি, কিন্তু রাজনীতিতে এসে তো আর সেটা তিনি এখন দেখাতে পারছেন না, প্রয়োগ করতে পারছেন না, ফলে তার জন্য সব কিছু বুমেরাং হয়ে গেছে। এখন তিনি কি ব্যর্থ হবেন? সবচেয়ে বড় কথাটা হলো যে তিনি কি করবেন না করবেন, ব্যর্থ হবেন কি না হবেন সময় বলে দেবে। আমি হতাশ হতে চাই না, আমার ব্যক্তিগত জীবনে হতাশার পরিমাণ নাই বললেই চলে। আমি সারাটা জীবন পরিশ্রম করেছি, এবং যখন কোনো কাজ বা সুযোগ আমার কাছে এসেছে আমি সেটা গ্রহণ করিনি। জীবনে অনেক সুযোগ এসেছে, সব সুযোগ, তো সব সুযোগ গ্রহণ করাতে দূরের কথা, তাকাইনি। এর কারণ হলো যখনই আমার কাছে কোনো একটা সুযোগ এসেছে আমি প্রথম দেখেছি যে আমি এটার উপযুক্ত কিনা, দ্বিতীয়ত আমি এটা হজম করতে পারবো কিনা, তৃতীয়ত আমি এটা পরিচালনা করতে পারবো কিনা, এরপর এটি আমার সম্মান মর্যাদা বাড়াবে না কমাবে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেছি। ফলে কি হলো, আমার জীবনে যত সুযোগ এসেছে তার 90% সুযোগে আমি রিফিউজ করেছি, 10% সুযোগ আমি অ্যাভেল করেছি। ফলে আমার বন্ধুদের মতো আমি হয়তো খুব বড় মন্ত্রী এমপি হইনি, বা আমার বন্ধুদের মতো আমি একেবারে হাজার কোটি টাকার যাকে বলা হয় ব্যবসায়ী হইনি, মালিক হইনি, কিংবা আমার বন্ধুদের মতো খুব নামকরা সম্পাদক হইনি। কিন্তু আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি আমি যে পেশাগুলোতে ছিলাম বিভিন্ন সময়, তাতে সাংবাদিকতা করেছি, রাজনীতি করেছি বা করছি, লেখালেখি করেছি বা করছি, তারপর ব্যবসা বাণিজ্য করেছি এবং করে চলেছি, আমার কোনো কাজই বন্ধ হয়নি। তো আমার এই 10টি যে পেশা, এই 10টি পেশাকে যদি আমি একত্র করি তাহলে আমার সফলতার ওজন হয়ে গেছে ধরুন 1 কেজি। কিন্তু আমার যে বন্ধুটি শুধুমাত্র একটা বিশেষ সুযোগকে কাজে লাগিয়ে সে ধাই করে সে একেবারে সফলতার চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু দিন শেষে তারা কেউই এখন আমার পাশে বসার মতো তাদের অবস্থা নেই। কারো স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, কারো পরিবার নষ্ট হয়ে গেছে, কারো ব্যবসা নষ্ট হয়ে গেছে, কেউ পালিয়ে আছে, কেউ মরে গেছে, এরকম অনেক কিছু। কিন্তু আমি মাশাআল্লাহ অল্প 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 করে আমি আমার জীবন চালাচ্ছি। তো সব সুযোগ নিতে হয় না, এটা আমি আমার জীবন দ্বারা শিখেছি। এবং জীবনের আরও একটা বিষয় হলো কোনো অবস্থাতে আনন্দিত হতে হয় না খুব বেশি, হতাশা তো হওয়াই যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এবং এই কারণে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি ধৈর্য সহকারে অপেক্ষা করছি, ভালো কিছু একটা হবে। তো এই কারণে যে কোনো জিনিস 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যেতে পারে। তার ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতরে তার যারা লোকজন রয়েছে, যদি একটা ভাবাবেগ আসে, তাদের মধ্যে যদি আত্ম উপলব্ধি আসে, জনগণের মধ্যে যদি আত্ম উপলব্ধি আসে, তাহলে এই বর্তমান যে ব্যাড সাইড এটাও উল্টো হয়ে যেতে পারে, আমি এই আশায় আছি। কিন্তু এখানে আমি একটা জিনিস বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতেই হবে, কেননা তিনি যদি ব্যর্থ হন, তিনি এবং তার পরিবার এবং তার সঙ্গে যারা যারা আছেন তাদের জন্য সারা দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে যাবে। এবং এই বাংলাদেশের
1 ইঞ্চি জায়গা তাদের জন্য নিরাপদ থাকবে না। এখন আওয়ামী লীগের যারা নেতা, ধরেন ওবায়দুল কাদের সাহেব বলেন বা শেখ হাসিনা বলেন, তাদের জন্য জমিন এবং বিশ্ব যে পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়েছে, অস্বস্তিকর হয়ে পড়েছে, দুর্বোধ্য হয়ে পড়েছে, তার চেয়েও অনেক অনেক বেশি গুণ দুর্বোধ্য, অসহনীয়, অস্বস্তিকর হয়ে পড়বে এই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা। কাজেই তাদের কোনো অপশন নেই, তাদেরকে সফল হতেই হবে। এখন সেই সফল হওয়ার জন্য তারা যদি আমাদের সহযোগিতা চান, জনগণ করতে বাধ্য। এর কারণ হলো জনগণেরও যাওয়ার কোনো জায়গা নেই। এর কারণ হলো যদি আওয়ামী লীগ ফিরে আসে, আপনি চিন্তা করেন কয়জনের পিঠের চামড়া থাকবে বলেন তো? কিংবা ধরুন এরকম একটা অব্যবস্থার মধ্যে যদি একটা আবার সেই 2024 সনের মতো একটা যাকে বলা হয় আমির আমির নির্বাচন হয়, সে আমির আমির নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে এখন যে দুরবস্থা তার চেয়ে 100 গুণ বৃদ্ধি পাবে। ফলে আমরা যারা জনগণ আছি, আমরা এই যে এত বড় একটা বিপ্লব করলাম, কিংবা আমরা যাকে আকাশের চাঁদ মনে করে ক্ষমতায় বসিয়েছি, তার ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। ফলে কোনো অবস্থাতেই ব্যর্থ হওয়া যাবে না। যারা স্টিয়ারিং চালাচ্ছেন, আল্লাহ তাদেরকে সুমতি দান করুন, তাদের চিত্তকে প্রসারিত করে দিন, তাদের দৃষ্টির যে পর্দা, চোখের যে পর্দা এবং মস্তিষ্কের উপর যে বোঝা হয়ে আছে, এই জিনিসগুলো দূর করে দিন। তাদের হৃদয়ের মধ্যে যে ভয়, এই ভয় দূর করে দিন। শক্তি মত্তাতে তারা যেন বিক্রম লাভ করেন, হিম্মত লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই গায়বী মদদ তাদের সবাইকে দান করুন এবং সর্বশেষ আমাদেরকে এবং তাদেরকে